আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা করতে পারি। প্রথমে আমরা একটি ব্রাউজারে ঢুকলাম। এরপর এখান থেকে আমরা লিখব ই-রিটার্ন। ই-রিটার্ন লিখে সার্চ করার পর প্রথমেই আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে etaxnrb.gov.bd আমরা এটিতে প্রবেশ করব। এখান থেকে আমরা ই-রিটার্ন এখানে যাব এবং আপনার যদি অলরেডি রেজিস্টার্ড করা থাকেন সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করব। তা আমি যেহেতু অলরেডি রেজিস্টার করা আছি আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর এই যে লগ ইন ইন্টারফেসে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা ৩ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবো। আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্টার করতে পারেন। তো রেজিস্টার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ফোনের এই নাম্বারটা ডায়াল করে আপনি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এটা জেনে নেবেন। অর্থাৎ আপনি যেই সিম দ্বারা এই অ্যাকাউন্টটি সাইন আপ করবেন সেই সিমটি অবশ্যই তিনধারী ব্যক্তির নামেই হতে হবে। অন্য কারোর নামে রেজিস্টার্ড করা কোনো সিমে আপনি এখানে রেজিস্টার করতে পারবেন না। তো এখানে সাইন আপে জাস্ট ৩ নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, ওটিপি যাবে। এভাবে রেজিস্টার করে ফেলবেন। তো আমরা সাইন ইনে যাচ্ছি যেহেতু আমরা রেজিস্টার করা আছি। তো কিছুক্ষণ সময় নেবে। এরপর সাইন ইন হওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে। আমরা এত কিছু দেখার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট রেগুলার রিটার্ন এখানে চলে যাব। তো এখানে আসার পর এখানে আপনি যদি পূর্বে ২০২৪-২৫ সালের রিটার্ন জমা না দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখান থেকে ২০২৪-২৫ সালের রিটার্ন জমা দিতে পারবেন এবং ২৫-২৬ অর্থ বছরের রিটার্ন এখান থেকেই দিতে পারবেন। আর এর পূর্বের যদি রিটার্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে দিতে পারবেন না। সেটা আপনি সরাসরি অফিসে গিয়ে করাঞ্চলে গিয়ে তারপর কথা বলতে হবে। তো আমরা যেহেতু ২৫-২৬ অর্থ বছরের রিটার্ন জমা দিব তো সেক্ষেত্রে আমরা এখানে যা আছে তাই থাকবে। এখানে ২৫-২৬ রাখলাম। তারপর এখানে রিটার্ন স্কিম যা আছে তাই থাকবে। সেলফ অ্যাসেসমেন্ট ২৫-২৬ অর্থ বছর এবং ফ্রম ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর জুন পর্যন্ত। এটা মাথায় রাখবেন। ২৫-২৬ অর্থ বছরের রিটার্ন হচ্ছে ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর জুন পর্যন্ত। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনার ট্যাক্স ছাড়া কোনো ইনকাম আছে কিনা, অবশ্যই না, সেক্ষেত্রে আমরা এটা নো রাখবো, ট্যাক্স ছাড়া কোনো ইনকাম নেই। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, তো এটা আমাদের ইয়েস, তো সেক্ষেত্রে আমরা ইয়েস দিব এবং এখান থেকে আমরা কিসের মাধ্যমে আমার ইনকামটা এখান থেকে আমরা দেখাবো। তো ইনকাম ফ্রম বিজনেস এবং আমার ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এই দুইটা ওয়ের মাধ্যমে আমার ইনকাম। তো এই দুইটা আমরা সিলেক্ট করে দিলাম। এছাড়া আপনার যদি অন্য কোনো ওয়ে থাকে ইনকামের, এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, ক্যাপিটাল গেইন, আদার সোর্স, এছাড়া অন্য কোনো সোর্স থাকলে আপনি এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে জাস্ট মাউস পয়েন্টারটা ধরবেন, এখানেই আপনাকে বলে দিবে। যেমন ক্যাপিটাল গেইন হচ্ছে সিলেক্ট দিস হেড if you had income from the transfer of capital assets, for example property sale or share transfer, অর্থাৎ আপনার প্রপার্টি সেল বা শেয়ার ট্রান্সফার এর মাধ্যমে যদি কোনো ইনকাম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমার এই ধরনের কোনো ইনকাম নেই, আমি এটা সিলেক্ট করছি না। তারপর এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, অর্থাৎ নিচের এই সোর্সগুলোর থেকে কোনো ইনকাম আছে কিনা আপনার, অর্থাৎ এগুলো আমার নেই, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করছি না। আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের আউটসাইড থেকে কোনো ইনকাম নেই আমার। তা আমি যেহেতু এগুলো নেই আমি এখান থেকে 7 কন্টিনিউ দিব। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনার এরিয়া সিলেক্ট করবেন। এখানে আপনি ঢাকা নর্থ সিটিতে থাকলে নর্থ সিটি, সাউথ সিটিতে থাকলে সাউথ সিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন থাকলে আদার সিটি কর্পোরেশন। তো আমি যেহেতু এনি আদার এরিয়ায় আছি আমি এনি আদার এরিয়া সিলেক্ট করলাম। ওয়ার উন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি ফ্রিডম ফাইটার হলে আপনি এটা সিলেক্ট করবেন, অন্যথায় দরকার নেই। পারসন উইথ ডিসেবিলিটি, এটা দরকার নেই। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি,
তো আমার এগুলো কিছু নেই, আমি এগুলো সিলেক্ট করলাম না। ট্যাক্স রিবেট, আপনার যদি ট্যাক্স রিবেট থাকে অর্থাৎ আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিবেন, অন্যথায় এটা নো দিবেন। তো যে ক্ষেত্রে আমার যেহেতু আমি দেখিয়েছি আমার ইনকাম সোর্স ফিনান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে আছে, তো সেক্ষেত্রে আমি এটা ইয়েস দিলাম, এটা ইয়েস দিলাম। এরপর হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্ট, এখানে আপনার গ্রোস ওয়েলথ 50 লাখের উপরে যদি আপনার গ্রোস ওয়েলথ থাকে এটা ইয়েস দিবেন, অন্যথায় নো। ওন মোটর কার, আমার মোটর বাইক আছে, তো সেক্ষেত্রে আমি এটা ইয়েস দিলাম, অন্যথায় নো দিবেন। ওন অফশোর প্রপার্টি, নো। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, নো। এগুলো নেই, এগুলো আর নো দিয়ে দিব। এরপর কন্টিনিউ। তো আমার ফিনান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে যে ইনকামটি, তো সেটি আমি এখানে উল্লেখ করব। তো ফিনান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে ইনকামটি এখানে উল্লেখ করার জন্য ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনিয়ার্স, তো এটা সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এখান থেকে আমি যদি এটা একবার রিমুভ করে দেই, এখান থেকে জাস্ট এরকম থাকবে। তো আপনি এখান থেকে কিসের মাধ্যমে আপনার ইনকাম, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার সঞ্চয়পত্র, এখানে পেনশনিয়ার আছে, আদার দেন পেনশনিয়ার আছে, আপনি যেটা আপনার জন্য পারফেক্ট আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, ব্যাংক থেকে যদি কোনো এফডিআর বা ডিপিএস থেকে থাকে, এফডিআর থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। এছাড়া আপনার আদার কোনো সোর্স থাকলে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমি আদার দেন পেনশনিয়ার সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে এটা সিলেক্ট করার পর আপনি টিক মার্কটায় ক্লিক করবেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে ইস্যু ডেটটা দিয়ে দিচ্ছি। ইস্যু ডেটটা দিয়ে দিলাম। ভ্যালু কত লক্ষ টাকার, আমি ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গ্রোস ইন্টারেস্ট। তো গ্রোস ইন্টারেস্ট আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এগুলো আমি আপাতত 0 রাখছি, বাট আমি শেষে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে এটা চেক করব। তো পরবর্তীতে ইনকাম ফ্রম বিজনেস, আমার বিজনেস টাইপটা আমি এখান থেকে সিলেক্ট করব। আপনার রেগুলার বিজনেস হলে রেগুলার, এবং প্রফেশন হলে অর্থাৎ আপনি কোনো ডক্টর, লয়ার এই ধরনের প্রফেশন থাকলে এখান থেকে তা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বিজনেসের নাম দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইনকাম সামারি, এখানে এসে আপনার টোটাল সেল অর্থাৎ পুরো বছরে আপনার টোটাল কত টাকা সেল হয়েছে আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, লিখে দিবেন। তারপর গ্রস প্রফিট অর্থাৎ আপনার কত টাকা প্রফিট হয়েছে আপনি তা এখান থেকে লিখে দিবেন, এবং আপনার কত টাকা এই প্রফিট থেকে কত টাকা আপনার খরচ ছিল, ঠিক আছে, আপনি তা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আপনার নেট প্রফিটটা বেরিয়ে যাবে অটো। তারপর এখানে মেনটেইন বুক অফ অ্যাকাউন্টস, এটা ইয়েস দিবেন। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক, তো আপনার ব্যাংক এবং আপনার ক্যাশ হ্যান্ড আপনার কত টাকা আছে হাতে, অর্থাৎ লাস্ট অর্থ বছরে আপনার কত টাকা ছিল আপনি এখানে তা উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে আপনার ইনভেন্টরিজ, এটা 0 থাকবে। ফিক্সড অ্যাসেট, আপনার ফিক্সড অ্যাসেট কত আছে এখানে লিখে দিবেন। আদার অ্যাসেট, অন্যান্য অ্যাসেট কত আছে এখানে লিখে দিবেন। টোটাল আপনার যে অ্যাসেটটা থাকবে এখানে তা চলে আসবে। এবং ওপেনিং ক্যাপিটাল নিউ ইনভেস্টমেন্ট দিস ইয়ার, অর্থাৎ 2024 সালের জুলাই মাসে আপনি যখন ব্যবসাটা স্টার্ট করেছিলেন আপনার ইনভেস্টমেন্ট কত ছিল আপনি এখানে তা উল্লেখ করে দিবেন। নেট প্রফিট এটা এখান থেকে চলে এসেছে, এই যে নেট প্রফিট এখান থেকে এখানে এটা চলে এসেছে। এরপর হচ্ছে উইথড্রল ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত খরচের জন্য কত টাকা এই প্রফিট থেকে উইথড্র করেছেন এটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, অর্থাৎ আপনার এখান থেকে আপনি যেই টাকাটা উইথড্র করেছেন এখান থেকে এটা বিয়োগ করলে যেই পরিমাণ টাকাটা থাকে তার সাথে এটা যোগ করলে আপনার ক্লোজিং ক্যাপিটাল এটা দাঁড়ায়, ঠিক আছে। এবং লায়াবিলিটিস হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো লোন থেকে থাকে, ফর এক্সাম্পল আপনার ব্যবসায়ী কোনো কারণে আপনি কারো কাছ থেকে লোন নিয়েছেন, বা যে কোনো কারণে আপনি যে কোনোভাবে কোনো লোন নিয়েছেন, বা আপনার সেটা
প্রতিষ্ঠানের ভাড়া বা বিদ্যুৎ বিল এই ধরনের কোনো লোন থেকে থাকলে সেক্ষেত্রে এই লোনটা এখানে উল্লেখ করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার টোটাল অ্যাসেটের সাথে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস সেম থাকতে হবে। এটা অবশ্যই সেম থাকতে হবে। ঠিক আছে? তো এই ২ টা যেন সেম থাকে এটা খেয়াল রাখবেন। আর যদি আপনার ক্লোজিং ক্যাপিটাল এটার সাথে এটা সেম থাকে অর্থাৎ আপনার লায়াবিলিটিস 0 থাকে, তো সেক্ষেত্রে আপনার এখানে 0 দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি এখানে যেহেতু লায়াবিলিটিস আছে এটা উল্লেখ করে দিলাম। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এরপর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে তো সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার এখানে দিয়ে দিবেন। ইন্স্যুরেন্স কোন কোম্পানিতে আপনার ইন্স্যুরেন্স আছে সেটা দিয়ে দিবেন। পলিসি ভ্যালু অর্থাৎ ভ্যালুটা কত এখানে উল্লেখ করে দিবেন। প্রিমিয়াম পেইড কত টাকা আপনি পে করেছেন এবং অ্যাভেলেবল অ্যামাউন্ট বর্তমান অ্যাভেলেবল অ্যামাউন্ট কত আছে। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অর্থাৎ আমি এখানে যে সঞ্চয়পত্রটা উল্লেখ করেছিলাম, এখানে যে আমি সঞ্চয়পত্রটা উল্লেখ করেছিলাম সেই সঞ্চয়পত্রটা আমি আবার এখানে দেখিয়েছি। সরি, রিবেটে এখানে দেখিয়েছি। অর্থাৎ আমার এত টাকার এই সঞ্চয়পত্রটা আছে। ঠিক আছে? এরপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এরপর এক্সপেন্ডিচারে আমি আমার বাৎসরিক টোটাল যে খরচটা এই খরচটা এখানে দেখাবো। তো এখানে অবশ্যই আপনাকে আপনার খরচগুলো বিস্তারিতভাবে উল্লেখ করে দিবেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি এইখানে আপনার বাৎসরিক যে খরচটা দেখিয়েছেন ইনকাম ফ্রম বিজনেসে যদি আমি আসি এখানে আমি ১,৮২,০০০ টাকা আমি উইথড্র করেছি আমার বাৎসরিক খরচের জন্য। আমাকে এটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমি এক্সপেন্ডিচারে এখানে টোটাল খরচটা আমার ১,৮২,০০০ টাকাই থাকতে হবে। তো এটা আমি ১,৮২,০০০ টাকা রেখেছি এবং সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ আমরা চলে আসলাম। এখান থেকে বিজনেস ক্যাপিটাল এখানে আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডাইরেক্টরস শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানিজ। এখানে আমরা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নামটি লিখব। প্রতিষ্ঠানের নামটি লেখার পর টোটাল বিজনেস অ্যাসেট এইটা আমরা এই যে ইনকাম থেকে এখানে যে আমাদের টোটাল বিজনেস অ্যাসেটটা রয়েছে এই টোটাল বিজনেস অ্যাসেটটা আমরা এখানে উল্লেখ করে দিব এবং বিজনেস লায়াবিলিটিস এই যে বিজনেস লায়াবিলিটিসটা রয়েছে এখানে কত টাকা বিজনেস লায়াবিলিটিস রয়েছে আমরা এটি এখানে উল্লেখ করে দেব। এরপর আমাদের টোটাল বিজনেস ক্যাপিটালটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমার যদি নন এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে তো সেক্ষেত্রে আমি নন এগ্রিকালচার প্রপার্টিতে সিলেক্ট করব এবং এখান থেকে বিস্তারিত তথ্য দিয়ে দিব এই প্রপার্টির দলিল সংক্রান্ত তথ্য এবং আমি কোথা থেকে পেয়েছি ঠিকানা সব কিছু আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে লেখা আছে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন। এরপর হচ্ছে যে টাইপ অফ অ্যাকুইজিশন অর্থাৎ আপনি কোন মাধ্যমে এই প্রপার্টিটি পেয়েছেন। তো এখানে আছে পারচেসড, ইনহেরিটেন্স অ্যান্ড গিফট। তো পারচেসড আপনি ক্রয়কৃত হয়ে থাকলে আপনি পারচেসড দিয়ে দিবেন। ইনহেরিটেন্স অর্থাৎ পৈতৃক সূত্রে যদি আপনি সম্পত্তিটি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইনহেরিটেন্স দিয়ে দিবেন এবং গিফট যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে গিফট দিয়ে দিবেন। তো আমি যেহেতু গিফট পেয়েছি আমি গিফট দিয়ে দিচ্ছি এবং কতটুকু সম্পত্তির পরিমাণ এখানে উল্লেখ করে দিবেন এবং এখানে স্কোয়ার ফিটে দিতে পারেন, ডেসিমেলে দিতে পারেন, একরে দিতে পারেন। তা আমি একরে দিয়ে দিচ্ছি। এরপর যেহেতু এটি আমি গিফট পেয়েছি সেক্ষেত্রে আমি এখানে 0 রাখছি অর্থাৎ এটার মূল্যটা আমি 0 রাখছি যেহেতু আমি গিফট পেয়েছি। ঠিক আছে? এবং পারচেসড হলে অবশ্যই এখানে মূল্যটা উল্লেখ করে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যদি এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমার যেহেতু এগ্রিকালচার প্রপার্টি নেই এটি উল্লেখ করলাম না। ফিনান্সিয়াল অ্যাসেট আমার যেহেতু প্রথমেই আমি দেখিয়েছি একটি সঞ্চয়পত্র আছে তো সেক্ষেত্রে এখানে সঞ্চয়পত্রটা অবশ্যই উল্লেখ করতে হবে যে সঞ্চয়পত্রের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট এবং ভ্যালু এটি এখান থেকে উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে মোটর কার আমি যেহেতু দেখিয়েছি আমার মোটর বাইক আছে তো সেই ক্ষেত্রে মোটর বাইকের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। নট রেজিস্টার্ড ইয়েট অর্থাৎ আমার বাইকটি এখন রেজিস্টার করা হয়নি। আমি ২৪ সালের জুলাই মাসে ক্রয় করেছিলাম তো এটি রেজিস্টার করা হয়নি যার কারণে নট রেজিস্টার্ড ইয়েট দিয়ে দিয়েছি এবং এটি বাইক থাকলে বাইক এবং কার থাকলে কার, জিপ থাকলে এটা সিলেক্ট করব। আমি মোটরসাইকেল এবং এটি গিফটেড তাই গিফট লিখলাম
এবং ইঞ্জিন ক্যাপাসিটি দিয়ে দিবেন, ইউনিট দিয়ে দিবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার গোল্ড যদি থেকে থাকে তো সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দিবেন গোল্ড, এবং গোল্ডটা কোন মাধ্যমে আপনি পেয়েছেন গিফট, এবং কতটুকু পরিমাণ দিয়ে দিবেন এখানে ভরি, এবং ভ্যালু 0 যেহেতু গিফটেড আমি ভ্যালু 0 দিয়ে দিলাম। এবং সিলভার, আমার যেহেতু সিলভার আছে সিলভার উল্লেখ করে দিলাম, এটা পারচেসড এক কোয়ান্টিটি 1 ভরি, তো 1 ভরি উল্লেখ করে দিলাম। এবং ভ্যালু হচ্ছে 5,000 টাকা, আমি যেহেতু পারচেসড এটার ভ্যালুটা উল্লেখ করে দিলাম। এবং ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স আইটেম, আপনি তো পুরো 1 বছরে অবশ্যই এই ধরনের কোনো কিছু ক্রয় করেছেন। যদি করে থাকেন তো সেক্ষেত্রে এখানে তা উল্লেখ করে দিবেন। আপনি পার্টিকুলারলি এখানে কি ক্রয় করেছেন তা উল্লেখ করবেন, এবং এটি কি পারচেজড নাকি পৈতৃক সূত্রে পেয়েছেন নাকি গিফট। তো আমি যেহেতু পারচেজড উল্লেখ করে দিয়েছি, এটার কোয়ান্টিটি একটা ক্রয় করেছি, এবং ভ্যালু কত টাকা, টাকার পরিমাণ উল্লেখ করে দিবেন। তো আমি এটা এখানে উল্লেখ করে দিলাম। এরপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, হ্যান্ড ক্যাশ থেকে থাকে এবং ব্যাংকে কোনো টাকা থেকে থাকে তো সেক্ষেত্রে এটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমার যেহেতু ব্যাংকে টাকা আছে তো আমি এটা এখানে উল্লেখ করে দিচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড দিয়ে আপনি এখানে কিসে আপনার টাকা আছে, কার্ডে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, এবং ইলেকট্রনিক ক্যাশ যদি থেকে থাকে, অর্থাৎ অন্য কোনো মাধ্যমে যদি থেকে থাকে ইলেকট্রনিক ক্যাশ, তো সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিবেন। তো আমার যেহেতু ব্যাংকে আছে আমি ব্যাংক সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আপনার যদি 2-3টা ব্যাংকে টাকা থেকে থাকে তো সেক্ষেত্রে অ্যাড দিয়ে এখান থেকে তা উল্লেখ করে দিতে পারবেন। তো আমি এটা যেহেতু একটাই ব্যাংকেই টাকা আছে আমি এটা এখানে রেখে দিলাম। এরপর ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আমার হাতে কত টাকা আছে তা এখানে উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে আপনার লায়াবিলিটিস, অর্থাৎ আপনার যদি কোনো ঋণ থেকে থাকে ব্যাংক থেকে অথবা কোনো এনজিওর মাধ্যমে যদি আপনার কোনো ঋণ থেকে থাকে তো সেক্ষেত্রে এটা এখানে উল্লেখ করে দিবেন। তো যেহেতু ব্যাংক থেকে আমার ঋণ আছে তো সেক্ষেত্রে আমি ব্যাংকের এখানে নাম দিয়ে দিব, অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব, যে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনার ঋণটি গ্রহণ করা হয়েছে, এবং কি পারপাসে লোনটি গ্রহণ করা হয়েছে। আমার যেহেতু বিজনেস লোন আমি বিজনেস দিয়ে দিয়েছি, এবং পরিমাণটা উল্লেখ করে দিলাম। এবং আরেকটি লোন আছে, এই লোনটিও আমি এখানে উল্লেখ করে দিলাম। এরপর হচ্ছে আপনার আদার আউটফ্লো, এটা আপনার হচ্ছে যে বাৎসরিক যেই খরচটা আপনি করেছেন এটা এখানে চলে এসেছে। এই যে আপনি এখানে এক্সপেন্ডিচারে যেই খরচটি দেখিয়েছেন 1,82,000 টাকা, এই 1,82,000 টাকাটা আপনার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে এখানে চলে এসেছে। এরপর লস ডিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্সেস, অর্থাৎ আমার যে লোনটা ছিল এই লোনটা আমি কি কারণে, যেহেতু এটি পার্সোনাল লোন, এটি আমি কি কারণে গ্রহণ করেছি তো আমি এখানে এটাই উল্লেখ করে দিলাম এবং এখানে বিস্তারিত বর্ণনা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার সোর্স অফ ফান্ডে আপনি কত টাকা আর্ন করেছেন, অর্থাৎ আপনার প্রফিট কত টাকা ছিল। এই যে এখানে যে আমরা ইনকামের মধ্যে আমার বিজনেস থেকে যে ইনকামটা, এই ইনকামটা এখান থেকে কত টাকা ছিল, 2,02,000 টাকা, এই অ্যামাউন্টটা আবার এখানে চলে এসেছে। এই যে সোর্স অফ ফান্ডে এখানে এই অ্যামাউন্টটা চলে এসেছে। এরপর আদার রিসিপেন্টস, অর্থাৎ আমার এইখানে যে আমি 3 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আমার আছে, এবং মোটর কার, আমার একটি বাইক আছে, এগুলো আমি গিফট পেয়েছি কিন্তু আমি উল্লেখ করেছি, এবং টাকার পরিমাণ এখানে উল্লেখ করা আছে 2,25,000 এবং 3 লক্ষ, টোটাল 5,25,000। এই 5,25,000 টাকা আমি কোথা থেকে পেয়েছি এটা আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এটা আমি সোর্স অফ ফান্ডে উল্লেখ করব। তো সোর্স অফ ফান্ডের মধ্যে আমি আদার রিসিপ্টস এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমি এখানে কিভাবে এই টাকাটি পেয়েছি, এটি আমার পিতার মাধ্যমে আমি গিফট পেয়েছি। তো সেক্ষেত্রে আমি এখানে পিতার রেফারেন্সে টিন নাম্বার থাকবে এবং নাম থাকবে, ঠিক আছে। তো ব্যক্তিগত কারণে আমি এটি শো করছি না, তো এখানে 3 নাম্বার এবং নাম অবশ্যই উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট, টাকার পরিমাণটা আমি 3 লক্ষ টাকা সঞ্চয়পত্রের জন্য
ডেসক্রিপশনে দিয়ে দিবেন কী কারণে এটি পেয়েছেন সঞ্চয়পত্রের জন্য, এবং 3 নাম্বার এবং নাম উল্লেখ করে দিবেন। এবং দ্বিতীয়ত আমি এখানে অ্যাড দিয়ে, এই যে এখানে অ্যাড দিয়ে বাড়াতে পারবো এটি। তো দ্বিতীয়ত আমি মোটরসাইকেলের জন্য টাকা পেয়েছি এবং 3 নাম্বার এবং নাম দিয়ে দিলাম এবং টাকার পরিমাণটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার গত বছর যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে গত বছরের আপনার নেট ওয়েলথ যা ছিল তা এখানে উঠে যাবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনার এখানে হিসাব মিলবে না। আপনার যেহেতু গত বছর রিটার্ন দেওয়া হয়নি আমাদের এটি, তো আমরা ফার্স্ট দিচ্ছি এবছর, তো সেক্ষেত্রে এটা 0 থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার গ্রস ওয়েলথ, এখানে গ্রস ওয়েলথ দেওয়া আছে এবং টোটাল লায়াবিলিটিস অ্যান্ড আউটসাইড বিজনেস, এখানে তার পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ আমার লোনের পরিমাণ, এবং আমার নেট ওয়েলথ হচ্ছে এটা, ঠিক আছে? এরপর নেট ওয়েলথ লাস্ট প্রিভিয়াস ইনকাম ইয়ার যেহেতু আমার 0, ফার্স্ট দিচ্ছি 0। চার্জ ইন নেট ওয়েলথ, এখানে পরিমাণটা এটা চলে আসছে, এবং আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, টোটাল পরিমাণটা এখানে চলে এসেছে। আমার এই পরিমাণটা অর্থাৎ এটা এবং এটা যোগ করে টোটাল আমার আউটফ্লো যা আছে সোর্স অফ ফান্ড আমার তাই থাকতে হবে, এটা ডিফারেন্সটা 0 থাকতে হবে, ঠিক আছে? এরপর আমি নেক্সট অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তো 7 কন্টিনিউ দেওয়ার পর টোটাল ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আমার ইনকাম হচ্ছে এত টাকা এবং বিজনেস থেকে আমার ইনকাম হচ্ছে এত টাকা, টোটাল টাকার পরিমাণটা এখানে চলে এসেছে। এরপর আমার টোটাল ইনকাম এখানে চলে এসেছে, টোটাল ইনকাম। এরপর আমার ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যেই ইনকামটা আছে সেই ইনকামটার এখানে যে রিবেট, ট্যাক্স রিবেট, এটা এখানে চলে এসেছে। তো এইখানে আপনার টোটাল কর কত এসেছে এটা এখানে উল্লেখ হয়ে গেছে। তো এখানে এই যে রিবেট পেয়েছি আমি, এবং রিবেটে আমার টোটাল এখান থেকে যে ট্যাক্স কত টাকা এসেছে এখানে চলে এসেছে। তো এটা এখানে আসার পর এখান থেকে আপনি এটা দেখবেন ঠিক আছে কিনা। আর আমি একটু আগে বলেছিলাম যে আমি এটি অনলাইন থেকেই বের করতে পারবো আমরা। তো এটি চেক করার জন্য আমরা এখানে আনপেইড ট্যাক্স স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ই রিটার্ন লেজারে চলে আসবে। ই রিটার্ন লেজারে আসার পর আমরা এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এখানে আসবো। এখান থেকে আপনার কিসের মাধ্যমে ট্যাক্সটি আপনি প্রদান করেছেন এটা এখানে উল্লেখ করে দেবেন। যেমন আমি সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, যেমন আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি এখানে উল্লেখ করে দেই, তো আমি এখান থেকে সার্চ দিলে এখানে অটো কিন্তু এটা চলে আসবে। এই যে আমার কি সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার কত, ইস্যু ডেট, ম্যাচুরিটি ডেট, ভ্যালু, টিডিএস, আমি কত টাকা ট্যাক্স পে করেছি এবং আমি ইন্টারেস্ট কত টাকা পেয়েছি, এখানে বিস্তারিত চলে আসবে এবং এই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার যেহেতু এটা এখানে বসানো আছে এবং এটি ভেরিফাইড, তো এটি আর প্রয়োজন হচ্ছে না। এবং এরপর আমরা গো টু ই রিটার্ন এখানে চলে যাব। তো এখানে আসার পর আমরা এগুলো সব যদি আমাদের ঠিক থাকে আমরা এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে যাব। প্রসিড টু অনলাইন রিটার্নে যাওয়ার পর আমরা এখান থেকে এটা সব কিছু একবার চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু আমাদের ঠিক থাকলে আমরা এখান থেকে জাস্ট সাবমিট রিটার্ন, আমরা রিটার্ন সাবমিট দিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।